একটা বাইসাইকেলের কথা চিন্তা করুন। দুটি চাকা থাকে তার। একটি না চললে অন্যটি নিয়ে সামনে এগিয়ে যাওয়া যায় কি? উত্তর হবে না তো। পার্লামেন্ট হলো রাজনৈতিক দল নির্ভর প্রতিষ্ঠান এবং এই দুই চাকা হলো সরকারি দল এবং বিরোধী দল। পারস্পরিক ভূমিকা, সহযোগিতা এবং সমঝোতার উপর নির্ভর করে কিভাবে চলবে দেশ। কিন্তু পার্লামেন্টারি সিস্টেম বাংলাদেশে খুব কার্যকর হতে পেরেছে, বিষয়টি কিন্তু তেমন নয়। প্লিজ একটু ধৈর্য ধরুন। মূল বিষয়ে আমরা আসব। তার আগে একটু মূল সমস্যাগুলো আইডেন্টিফাই করবার চেষ্টা করি। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ১৯৭৩ সালের সাধারণ নির্বাচনের মাধ্যমে প্রথম সংসদ গঠিত হবার পর থেকেই প্রধানমন্ত্রীর আধিপত্য প্রতিষ্ঠিত ছিল। যদিও ১৯৭৫ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত শাসন ব্যবস্থা পরিবর্তনের কারণে সরকারের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে কেন্দ্রীভূত ছিল। প্রধানমন্ত্রী তখন কার্যত অন্য মন্ত্রীদের মতো রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভর করে মন্ত্রী পদে অধিষ্ঠিত থাকতেন। ৯০-এর গণঅভ্যুত্থানের পর ঐক্যমত্যের ভিত্তিতে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা ফিরে যাওয়া সত্ত্বেও গণতান্ত্রিক আদর্শ এবং আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন হয়নি। রাজনৈতিক হস্তক্ষেপ, নির্বাহী বিভাগের আধিপত্য এবং জবাবদিহিতার অভাবের কারণে গণতান্ত্রিক সংবিধান এবং শাসন ব্যবস্থার নীতিগুলো সমুন্নত রাখা এবং নাগরিকদের অধিকার রক্ষার জন্য নিয়োজিত প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে। বিদ্যমান ব্যবস্থা, সরকারের সকল মন্ত্রণালয় এবং বিভাগের কার্যক্রম প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করেন। মন্ত্রিসভার বৈঠক সুপার সচিবালয় হিসেবে পরিচিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং দিক নির্দেশনা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই আসে। প্রধানমন্ত্রী তার কার্যালয়ের মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রম শুধু সমন্বয় করেন না, বরং সেগুলোর উপরে নিয়ন্ত্রণও বজায় রাখেন। সংবিধান অনুযায়ী প্রাপ্ত ক্ষমতা, সংখ্যাগরিষ্ঠতার সূত্রে অর্জিত ক্ষমতা এবং অভিভাবক সুলভ নিয়ন্ত্রণের ফলে প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক উভয়ভাবেই অত্যাধিক ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে। সেই সাথে সরকার এবং ক্ষমতাসীন দলের সাথে রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে বেসরকারি প্রশাসন, ব্যবসা সংগঠন, সরকারের বিভিন্ন এজেন্সি এবং নাগরিক সমাজের কোনো না কোনো অংশ নিজেদের সুবিধা নিশ্চিত করেছে। এসবের সুবিধাভোগী নিজেদের স্বার্থে ক্ষমতার ধারাবাহিকতা বজায় রাখার জন্য কাজ করছেন। এই পরিস্থিতি কার্যত প্রধানমন্ত্রীর আধিপত্যের জোরালো প্রভাব তৈরি করে, যা রাষ্ট্রনীতি এবং কার্যক্রমের একদলীয় প্রতিষ্ঠার ঝুঁকির দিকে ফেলে দেয়। যদি এইটুকু আমরা বুঝতে পারি, তাহলে এখানেই আছে বিরোধী পক্ষের ভূমিকা নেবার সুযোগ। এবার এই কাজটিকে আনুষ্ঠানিক রূপ দিতে যাচ্ছে জামায়াত এনসিপি বিরোধী জোট। জামায়াতের শিশির মনির এবং এনসিপির আসিফ মাহমুদ ঘোষণা দিয়েছেন এরই মধ্যে শ্যাডো ক্যাবিনেট করবেন তারা। নিশ্চয়ই বিষয়টি নতুন, তাই এ নিয়ে এখন নিয়মিতই আলোচনা হবে। আমি আপনাদের খুব ছোট করে বলি, ১৯১০ সালে সংবাদ মাধ্যমে প্রথমবারের মতো শ্যাডো ক্যাবিনেট শব্দটি ব্যবহার দেখা যায়। এক দশকের মধ্যে এটি একটি স্বাভাবিক শব্দ হয়ে ওঠে, যা সকলে বুঝতে শুরু করে। তবে এটিও ঠিক ১৯৬০ দশকের আগ পর্যন্ত এটি খুব প্রচলিত ছিল না। মূলত ১৯৯০-এর দশকে শ্যাডো ক্যাবিনেটের গুরুত্ব সকলে বুঝতে শুরু করে। বিষয়টি ইতিহাসে আর না যায়। মূলত প্রধান বিরোধী দলের নেতা বা লিডার অব দ্য অপোজিশন এই মন্ত্রিসভা নিয়োগ করেন। প্রতিটি সরকারি মন্ত্রীর বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী থাকেন, যারা এই নির্দিষ্ট দপ্তরের জন্য বিকল্প নীতি এবং পরামর্শ তুলে ধরেন। এছাড়াও সরকারের ভুল ত্রুটি খুঁজে বের করা এবং জনসম্মুখে জবাবদিহিতা নিশ্চিত করেন। ক্ষমতার পরিবর্তন হলে এই সদস্যরা খুব দ্রুত নতুন সরকার হিসেবে দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত থাকেন। তাই একে গভর্নমেন্ট অব ওয়েটিং বলা হয়। এই তো, এটাই মূল কথা। এখন বিষয়টিতে আরো সহজ করার জন্য আপনাদের বলি, ধরি স্বরাষ্ট্রমন্ত্রী হলেন বিএনপির সালাউদ্দিন আহমেদ। জামায়াত ও এনসিপি এখন যেটা করতে পারে, বিরোধী দলীয় নেতার অনুমতিক্রমে একজন স্বরাষ্ট্রমন্ত্রী বানাতে পারেন। মানে ধরে নেই নাসিরউদ্দিন পাটোয়ারি হলেন শ্যাডো হোম মিনিস্টার। সালাউদ্দিন আহমেদের নীতি এবং পলিসি যদি তিনি ফলো করেন এবং তিনি তিনি হলে কি করতেন,
বা কি করা যেতে পারে বা এখন কি করা উচিত, এমন নানা বিষয়ে তিনি কথা বলতে পারেন। মানে ছায়ার মতো লেগে থাকা যাকে বলে। এই হলো ঘটনা। এই সিস্টেম যেহেতু বাংলাদেশে নতুন, তাই এখন দেখার বিষয় কিভাবে বাংলাদেশে এই ধারণা প্রয়োগ করা যায়। সামনে উদাহরণ হয়ে আছে যুক্তরাজ্য। ইউকে পার্লামেন্টের ওয়েবসাইটে গেলে শ্যাডো ক্যাবিনেটের তালিকা দেখা যায়। দেখলাম কমপক্ষে অন্তত ২৭ জন আছে যারা বিভিন্ন মন্ত্রণালয়ের শ্যাডো মন্ত্রী। বাংলাদেশের বিরোধী পক্ষের যুক্তি, ডিবেট এবং বিকল্প পলিসি নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। সবকিছু ডিবেটে ফয়সালা হোক, এটাই আগামী দিনের প্রতিশ্রুতি। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।